নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, গল্প সাথে অস্মিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য। থাকবেন তো? আজকে আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, নিরাশ্রয়। আশাপূর্ণা দেবীর লেখা নিরাশ্রয় গল্পটি আমরা শুনব। তাহলে শুরু করি। হাত থেকে জপের মালাটা আছড়ে ফেলে রংচটা টিনের ট্রাঙ্কটা গোছাতে বসেন অন্নমাসি। নিঃশব্দ তৎপরতায় যে শুধুই হাতের কাজ করে যান তা নয়, রসনাকেও খাটাতে থাকেন সঙ্গে সঙ্গে, পুরো দমে খাটান। এ বাড়িতে যে আর এক দণ্ডও থাকবেন না তিনি, এ বাড়ির চৌকাঠ পার হবার আগে এক গণ্ডুস জলও যে মুখে দেবেন না, সেই সংকল্প ঘোষণা করতে করতে অন্নমাসি ট্রাঙ্কের গহ্বরে সুখসজ্জায় শায়িত নামাবলী আর মটকার চাদর, কেটে কাপড় আর কম্বলে র্যাপারকে নির্মম হস্তে হিচড়ে বার করে আবার পাঠ করতে বসেন। ঢের হয়েছে বাবা, আর নয়। বোনপোর বাড়ি এসে খুব শখ করে গেলাম, চিরকাল মনে থাকবে। মরণ দশা না হলে কেউ বইমাত্রেও বোনের বেটা বউয়ের কাছে শরীর সারতে আসে? মরণ দশা ধরেছিল আমার, তাই এসেছিলাম। তা খুব শিক্ষে হলো। এখন দয়া করে আমাকে ছেড়ে দাও বাবা, বিদেয় হয়ে বাঁচি। এই হচ্ছে নমুনা। নানা ছন্দে নানা ভঙ্গিমায় এই কথাগুলোই বারবার বলতে থাকেন অন্নমাসি। অভিযোগ শুনে মনে করা স্বাভাবিক যে এ বাড়ির বাসিন্দারা নিজেদের স্বার্থের আনুকূল্যে আটকে রেখেছে অন্নমাসিকে, আর যাবার জন্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। কিন্তু এও ভাবতে হবে, ঠিক আজই এমন কেন ভয়ঙ্করী ঘটনা ঘটে গেল। বারবার এক দণ্ডও তার এ বাড়িতে থাকা আর কেন চলছে না? তবে পরপর দুটো তিনটে দিনের চেহারা দেখলে অবশ্য সে ভুল ধারণা ভেঙে যাবে। রংচটা ওই টিনের ট্রাঙ্কটা রোজ রোজ গোছাতে বসা অন্নমাসির দৈনন্দিন কর্মসূচির একটি অপরিহার্য অঙ্গ। তবে নাকি আক্কেলের মাথা একেবারে খেয়ে বসেননি বলেই বোনপোর সংসারের অকল্যাণ করে অদিনে অক্ষণে চলে যেতে পারেন না। অপমানের জ্বালা গায়ে মেখে আবার সেই ভিটেই জলগ্রহণও করতে হয় তাকে, সেই দিনটা থেকে যেতেও হয়। কিন্তু বোনপো এবং বোনপো বউ রমলা সত্যিই কি এমন অভদ্র যে তার দুর্ব্যবহারে তার বাড়িতে টিকতে পারে না মানুষ? না না, তা নয়। দুটো পাশ করা সভ্যভব্য মেয়ে, তারা যে ঝি চাকরকে পর্যন্ত কখনো তুমি ছাড়া তুই বলে না, মাস শাশুড়িকে কোন অপমানের কথা কোনোদিন বলেছে সে প্রমাণ করুক দেখি কেউ। বলে না, কিন্তু বলে না, সেটাই তো অসহ্য। মুখের ওপর স্পষ্ট করে দু কথা বলা এর থেকে 100 গুণ ভালো। যেটা সহজ, যেটা স্বাভাবিক, সেটা বোধগম্য, তাতে ফিরিয়ে দু কথা বলার পথও আছে। আর বলা বলির সেই সহজ যুদ্ধে অন্নমাসেরই জিতের আশা 16 আনা। কিন্তু এ কি, পরের মুখের ওপর স্পষ্ট শুনিয়ে দেবার বদলে সেই অনুচ্চারিত কটূক্তি নিজের মুখের চেহারায় স্পষ্ট করে লিখে রাখার এই কি নিষ্ঠুর বিলাস রমলার? ওর মুখের প্রত্যেকটি রেখা যেন বিরক্ত অবজ্ঞায় প্রতিনিয়ত প্রশ্ন করছে, তুমি কেন? তুমি কে? চিরকাল এই সংসারে থাকার আশা করছো কেন তুমি? কেন? সে ভাষা পড়তে পারে অন্নমাসি, মুখ্য হলেও পারে, কিন্তু এর উত্তরের ভাষা জানা নেই অন্নমাসির। অদৃশ্য এই আক্রমণের কাছে অহরহ তার নিরুপায় পরাজয়। তাই না এত দাহ তার? তাই না যখন তখন কারণে অকারণে, হয়তো বা ঝি চাকর কি বাড়ির নেহাত অবোধ ছেলে মেয়েদের মধ্যে থেকেও তুচ্ছ ত্রুটি আবিষ্কার করে এই কাণ্ড করতে হয় তাকে? মরচে ধরা পুরনো এই অস্ত্রটা ছাড়া আর কি বা সম্বল আছে অন্নমাসির? রণবিজ্ঞানের আধুনিক কৌশল আয়ত্ত করতে যাবে কি নিয়ে? তাই আজকে চঞ্চল একটা বাচ্চা চাকরের পা দৈবাত তার গায়ে ঠেকে যাওয়ায় তিনি দুরন্ত অপমানে
ঘণ্টা খানেক ধরে চেঁচাচ্ছেন, গলায় দড়ি, আমার গলায় দড়ি। এখানে বসে বসে বোনপোর বাড়ির ক্ষীর সর খাচ্ছি, কিন্তু আর নয়, ঝি চাকরের লাথিকে হজম করতে হবে। না না, তা আমি পারবো না। বিভূতি, কোথায় গেলে বাবা? দাও, এক্ষুনি আমার কেষ্টকে একটা তার করে দাও, এসে নিয়ে যাক আমাকে। বখাটে হোক, লক্ষ্মী ছাড়া হোক, পেটে সন্তান তো বটে সে, তার ভাত মান্নির ভাত। ক্ষীর সরে কাজ নেই বাবু আমার, ছেলের ঘরে খুদ সেদ্ধ করে খাবো। তবু তুমি তাকে এক্ষুনি তার করে দাও বিভূতি, আমি চলেই যাব। বিভূতি নিঃশব্দে ঘরের ভেতর বসে মক্কেলের ফাইল উল্টাচ্ছিল। দেখে মনে হয় না এ আবেদন তার কানে যাচ্ছে, কিন্তু রমলার কান তো বিভূতির মতো অমন শীষে দিয়ে ভর্তি নয়। কত আর সহ্য করতে পারে সে? ঘরের ভেতর এসে সে ফেটে পড়ল। এরকমই কি তাহলে চলতে থাকবে? অন্য মাসি বরাবর এরকমভাবেই চেঁচাবে? বিভূতি কেমন একটু অসহায় অপ্রতিভভাবে বলল, কি বা আর করা যায় বলো? কিচ্ছু করা যায় না? হ্যাঁ, অম্লান বদনে বসে বসে তুমি এই গালমন্দ সহ্য করছো? চমৎকার। উত্তরে বিভূতি একটু বোকার মতোই বলে বসল, হ্যাঁ, তা বলে কি আমি আমি ওনার সঙ্গে যাব? ইয়ে ইয়ে করব? ইয়ে করবে মানে? ওহ, তাহলে বাদল মিন্টুদের নিয়ে আমাকেই এই সংসার ছাড়তে হয়, তা ভিন্ন তো আর ওর ইয়ে বাঁচানো যাবে না। কিন্তু কিন্তু বলতে পারো কেন? কিসের জন্য আমি সর্বদা এত অশান্তি সহ্য করব? বিভূতি বিব্রত স্বরে বলে, আস্তে আস্তে, একটু আস্তে কথা বলো। স্বভাব তো আর বদলানো যাবে না রে বাবা কারুর। মাঝে মাঝে তো ওনাকে একটু বোঝাতে পারো, বুদ্ধিমানের মতোই কাজ করো। বেশ, তাহলে বরাবর এই থিয়েটারই চলুক। উনি যথেচ্ছ গালমন্দ করুন, যত খুশি তেজ দেখান, দিনে 5 বার তোমার বাড়ি থেকে ঠিকরে বেরিয়ে যাবার ভান করুক, আর তুমি গিয়ে বাপু, বাছা, ওগো, মাসি এইসব বলে মান বজায় রাখো। বিভূতি একটু ক্ষুব্ধ হাসির সঙ্গে বলে, কি আর করব গিন্নি, সত্যিই তো। আর বেশ, চলে যাও, এ কথাও তো আর বলতে পারি না। আমাদের আশ্রয় ছাড়া ওর যে এখন আর কোথাও জায়গাও নেই রমলা, তুমি একটু বোঝো। রমলা বিরক্তভাবে বলল, অজানা থাকবে কেন? খুবই জানা আছে, তা নইলে আর এতদিন নীরবে সয়ে যাচ্ছি। তবে যার নিজের জ্ঞান নেই তাকে আমি কি করব? কিন্তু তাকে তো সেটা বুঝতে হবে। একটা অবাস্তব অবস্থার সৃষ্টি করে কতদিন চলবে? আমি তো সেটাই ভেবে পাই না। একটা ভুল ধারণাকে চেষ্টা করে বাঁচিয়ে রাখার কোনো মানে বুঝি না। প্রত্যেকেরই নিজের অবস্থা সম্বন্ধে চৈতন্য থাকা সঙ্গত। দ্বিতীয় আশ্রয়ের মিথ্যা কল্পনায় সত্যিকার আশ্রয়কে তাহলে এত অবহেলা করার সাহস হয় না? যে ছেলে আজ 6 মাস হলো মরে ভূত হয়ে গেছে, এখনো তার জন্য এত অহংকার! আহ, রমলা, আস্তে কথা কইতে পারো না তুমি? আস্তে কেন? বোবা হয়ে আছি নাকি? কিন্তু তোমাদের মতো অমন বাজে সেন্টিমেন্ট আমার নেই। উনি শোক সংবাদ শুনে হার্ট ফেল করতে পারেন, এ কথা ভেবে তুমি ওনাকে সত্যি কথাটা বলছো না। কি জানি, তোমার মাসি যদি, উফ, কিন্তু এও বলে রাখছি, বেশি দিন আমি এই লুকোচুরি কিন্তু আর চলতে দেব না। বলতে পারবে তুমি ওনার মুখের ওপর? রমলা নীরস স্বরে বলে, ওর আর পাড়াপাড়ির কি আছে? চিরদিন কি কেউ থাকে নাকি? যদি একটা ঘটনা ঘটেই থাকে, ওনাকে শুনতে হবে, মানতে হবে। আচ্ছা ঠিক আছে, যতদিন চলে। এতে তো আমাদের কোনো লোকসান নেই রমলা। লাভ লোকসানের কথা নয়, মিথ্যে তো মিথ্যেই। তার সপক্ষে কি কোনো যুক্তি সাজে? দুঃসংবাদ বলে শব্দটা তাহলে থাকতো না। 2 দিন চিৎকার করবেন, হাত পা আছড়াবেন, তারপর সবই ঠিক হয়ে যাবে। অন্তত বুঝে যাবেন নিজের অবস্থাটা কি। তোমার এই বাজে সেন্টিমেন্টটা তো একেবারে অর্থহীন। রমলা রাগ করে চলে গেল, আর বিভূতি খোলা দরজার দিকে চেয়ে তার কথাই ভাবতে লাগলো। হ্যাঁ, তারই কথা। বিদুষী রমলা,
সভ্য ভব্য মার্জিত ভাষায় ঘুরিয়ে ফিরিয়ে যাই বলুক, বিভূতির কাছে তার অর্থ সুস্পষ্ট। সাদা বাংলায় সে মুখোড়া মাসশাশুড়িকে আর সহ্য করতে চায় না। কেনই বা চাইবে? আশ্রিতার এত তেজ দর্প কে কবে সহ্য করতে পারে? আর সে দর্পচূর্ণ করার অমোঘ ওষুধ যখন তার হাতের মুঠোয় রয়েছে। বিভূতির এই এক দুর্বলতা, একরকম অস্বাভাবিকই বটে। 6 মাস ধরে কেষ্টর মৃত্যু সংবাদটা পুষে রেখেছে, বলতে পারছে না অন্নমাসিকে। দিনে 10 বার কেষ্টকে তার করে দেবার অনুরোধ সত্ত্বেও একবারও বলতে পারে না যে কেষ্ট আর নেই। অবশ্যই এই কথা মনে করলে ভুল হবে। কেষ্ট নামক সুসন্তানটি একটি বড় রকমের ভরসা ছিল অন্নমাসির। আর নেহাতি শরীর সারবার স্বল্প মেয়াদে শতাত বোনের ছেলের বাড়ি এসেছিলেন তিনি। গুণধর পুত্রের কাছে অন্যের প্রত্যাশা অন্নমাসির কোনো কালেই ছিল না। ছেলের মূল আস্তানাটা ছিল গ্রামের বাইরে একটা নীচ পল্লীতে। অর্থের প্রয়োজন হলে সেই মাঝে মাঝে বাড়ি আসতো এবং মাকে গালমন্দ করে টাকাটা সিকেটা এমনকি সংসারের ঘটিটা বাটিটা পর্যন্ত সংগ্রহ করে কিছুদিনের মতো উধাও হয়ে যেত। ছেলের সম্বন্ধে সম্পূর্ণ হতাশ হয়েই ভিটেই চাবি দিয়ে জামাই বাড়ি গিয়ে উঠেছিলেন অন্নমাসি। মেয়ে জামাইয়ের দেওয়া মাসোহারাতেই যখন চালাতে হবে, তখন তাদের কাছে গিয়ে পড়ে থাকাই ভালো। সেখানে বছর কয়েক কাটানোর পর অন্নমাসির বরাত গুণে মেয়েটি গেল মারা। বলা বাহুল্য, অতঃপর সে বাড়িতে টিকে থাকা তার শক্ত হলো। মুখোড়া শাশুড়িকে স্ত্রীর খাতিরে যেটুকু সমীহ করে চলত জামাই, স্ত্রীর মৃত্যুতে সেটা অনাবশ্যক বিবেচনা করল। কাজেই একদিন জামাই বাড়ির মুখে ঝাড়ু মেরে রংচটা টিনের বাক্সটা নিয়ে অন্নমাসি এসে উঠলেন বোনপো বিভূতির এখানে। সে প্রায় বছরখানেকের কথা। সে সময় রমলার কথা বাদ দাও। বিভূতিও যে এই আবির্ভাবটাকে খুব প্রীতির চোখে দেখেছিল তা কিন্তু নয়। অস্থায়ী ব্যবস্থা ভেবেই চুপ করেছিল মাত্র। কিন্তু অন্নমাসির আচরণে অস্থায়িত্বের লক্ষণ কিন্তু প্রকাশ পেল না। এসেই তিনি এই নবাবী কেত্তনের সংসারের হাল ধরতে চাইলেন। বউ ছেলে আর এক পাল চাকর বাকর মিলে বেচারা বিভূতিকে যে ডোবাতে বসেছে, এ তথ্যটুকু তার চোখে ধরা পড়তে দুদিনও লাগল না। কথায় বলে না, মা মাসির প্রাণ। সেই প্রাণের তাড়নায় এই মরে যাওয়া ছেলেটাকে ভাসিয়ে তোলার চেষ্টা করবেন না অন্নমাসি, তা কি হতে পারে? ও মা, এইটুকু সংসারে আবার 50টা ঝি চাকর কেন? দেখলে গা জ্বালা করে। 30 টাকা মাইনে দিয়ে একটা দস্যি বামুন রাখার কি প্রয়োজন? বউ কি দুটো ভাত সেদ্ধ করে দিতেও পারে না? আকারা গতর নিয়ে 24 ঘন্টা করবে কি? ছেলেপুলের এত নবাবী, খাওয়ার এত ঘটা কি দরকার? গা, দুধ, সন্দেশ, মাখন, মিছরি, নইলে জলখাবার হয় না? দুখানা করে পরোটা ভেজে রাখতে পারো না? খুব বেশি হলে। বিভূতি মিনিমুখো, তাই এসব সহ্য করে। অন্য ছেলে হলে ঝেঁটিয়ে বিষ ছেড়ে দিত। এই সব ছিল অন্নমাসির প্রথম যুগের বাক মাধুর্যের নমুনা। তবে রমলার নিরুত্তর অগ্নিদৃষ্টি আর নিরুত্তপ কাঠিন্যের আঘাতে অবশ্য সে যুগ কাটতে বেশি দেরি হয়নি। অতঃপর এলো সূক্ষ্ম অভিমানের যুগ। সে যুগে সাড়ম্বরে ঘোষণা করতে লাগলেন অন্নমাসি, তিনি আর এ সংসারে কে? দাসীবাদীর সামিল বই তো নয়। কি দরকার তাঁর এদের কথায়? যা হচ্ছে হোক। রমলার ঔদাসীন্যের তুষার প্রলেপে সে অভিমানের যুগটাও গেছে। এখন ছেলে পুলে ঝি চাকর প্রায় প্রকাশ্যেই অবহেলা করছে এবং শত চেষ্টাতেও রমলার সঙ্গে মুখোমুখি ঝগড়া করা সম্ভব হচ্ছে না। তাই অপমানহত অন্নমাসি এখন মুহুর্মুহু কেষ্টকে তার করবার নির্দেশ দিচ্ছেন। আর এরা যে তাকে যাবার ব্যবস্থা না করে দিয়ে আটকে রেখেছে, সেই কথাটাই পাড়াশুদ্ধ লোককে বলে বেড়াচ্ছে। মধ্যবর্তী খবর শুধু এই, প্রায় মাস কয়েক আগে অন্নমাসির দেশ থেকে মুকুন্দ নামক এক ছোকরা বোধ করি কেষ্টর তারির আড্ডার ইয়ার
এসে বাইরের ঘরে বিভূতির সঙ্গে দেখা করে গিয়েছিল। এই ঘণ্টাখানেকের বেশি থাকেনি, কিন্তু কি এক অদ্ভুত করুণার বশে কে জানে বিভূতি সে ছেলেটার আসার খবর অন্নমাসির কাছে সেই যে গোপন করেছিল আজ পর্যন্ত আর পারল না প্রকাশ করতে। অন্নমাসির এত ধৃষ্টতাতেও নয়, রমলার শত চিৎকারেও নয়। বিভূতি ভাবে, অন্নমাসির আস্ফালনের সকরুণ দিকটা রমলার চোখে পড়ে না কেন? দয়া করার মতো মহত্ব না থাক, অবহেলা করার মতন উদারতাটুকুও কি নেই রমলার? কেষ্টর মৃত্যু সংবাদ না জানালেও বড়লোক বোনপোর সচ্ছল সংসারে নিশ্চিত অন্যের প্রলোভন জয় করে নিশ্চিন্ত উপবাসের দেশে ফিরে যাওয়া যে অন্নমাসির পক্ষে নিতান্তই কঠিন, এটুকুও কি বুঝতে পারে না রমলা? একান্ত নিরুপায় ব্যক্তিকে কি করে লাঞ্ছনা করতে পারে মেয়েরা? কি করে পারে আশ্রিতজনকে ঈর্ষা করতে? এখন কথায় কথায় অন্নমাসি বিভূতির কাছে এসে কেঁদে পড়ে। বিভূতি, তোমার সংসারে ঝেঁটা লাথি খেয়ে আর কতদিন থাকবো বাবা? এর একটা বিহিত করো এবার। অন্নমাসির আবির্ভাব আর অভিযোগে সচমকে তাকিয়ে সে বিড়ম্বিত হয়ে ওঠে। কাছে পিঠে রমলা নেই তো। অন্নমাসি যে এত মরিয়া হয়ে উঠছে তার জন্য যেন ওর ভয় করে। অবশ্য অন্নমাসির পদ্ধতি অনুসারে থাকাই উচিত রমলার। দৃষ্টিগোচরে না হোক, শ্রবণগোচরে তো নিশ্চয়ই থাকবে। নেহাতি যে বিভূতির অনুরোধ উপরোধে এ যাত্রা রয়ে গেলেন অন্নমাসি, সে কথা রমলা না জানলেই ভালো। তবু দৃষ্টিগোচরে না থাকার সুবিধা বিভূতি অন্তত আশ্বস্ত হয়ে বলে, আচ্ছা আচ্ছা, হবে হবে, এত ব্যস্ত কেন? কে কি বলেছে বলো তো আমাকে অন্নমাসি? ধমকে দিচ্ছি আমি তাদের। ছেলেপুলেগুলো বড্ড অসভ্য হয়েছে, বড্ড পাজি। অন্নমাসির চোখ ছলছলিয়ে আসে। না বাবা, কেউ মন্দ নয়, আমি আমি কুচুকুড়ে বজ্জাত। তাই এ পাপকে আর কতদিন পুষবে বাবা? আপদ বিদায় করো এবার। কি মুশকিল, এক্ষুনি যাবে কি করে অন্নমাসি? সামনের মাসে বাদলাটার পইতে দেব ভাবছি। তুমি না থাকলে কি চলে? আমি আবার কেন বাবা? আমি একটা অচল মানুষ। কি যে বলো তুমি বাবা? অস্বস্তির একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন অন্নমাসি। জেদ টেনে বললেন, ছেলেটার গলায় পইতা দেবে বলছো যখন, থাকতেই হবে আমাকে। বৌমা পাশ করা মেয়ে, ওসব নিয়মকম্ম কি ওর কম্ম? তবে কাজটি মিটে গেলে কিন্তু আর একদিনও নয় বাবা, আমি কিন্তু চলে যাব। এই আমি বলে রাখলাম। কেন কে জানে বিভূতির চোখটা যেন ছলছলিয়ে উঠল। আহা, কত অল্পে সন্তুষ্ট, কত ভালো মানুষ। সম্মানের এই ভাবনাটুকুই কত মূল্যবান এই অসহায় বিধবার। আচ্ছা, কি লোকসান এই ভানটুকুতে, তুচ্ছ করুণাটুকুতে? কৃপণতা করার কি প্রয়োজন? কেন বোঝে না রমলা এটা? সস্নেহ মমতায় বলে ওঠে অন্নমাসি, আচ্ছা, সে দেখা যাবে খন। এখন তো নিশ্চিন্ত হলাম বাবা। দণ্ডি ঘরে থাকা টাকা যে কত ঝঞ্ঝাট, তোমরা ওসব তো জানো না। নিয়ম আছে, নিরামিষ ঘরে কি রাঁধতে হবে, তার অনেক ব্যাপার আছে। আমি সব বলে দেব। অন্নমাসি এক গাল হেসে বলল, হা হা হা, ঠিক আছে, আমি সব কাজ করব বাছা, আমি রইব। আচ্ছা শোনো, মোচা কি এমনি রাঁধতে হয়? এই সময় মোচা রাঁধারও বিধি আছে। রাতে কুটে ভিজিয়ে মোচা রেখে দিতে হবে। তারপর তারপর আজ তো হবে না, আসছে কাল মঙ্গলবার, মোচা খেতে নেই। সেই তোমার হচ্ছে পরশু। বিভূতি হতাশভাবে বলে, হায় কপাল, পরশু অবধি টিকলে হয়। এইভাবেই দিন কাটে। বেশ কদিন অন্নমাসির আর কোনো রকম কথাবার্তা যেন ঘরে ওঠে না। হঠাৎই করে মিন্টুকে ডেকে বললাম, মিন্টু, তোর অন্ন ঠাকুমার কণ্ঠ নীরব কেন? বাড়িটা যেন কীরকম চুপচাপ ঠেকছে। মিন্টু সভয়ে একবার মার মুখের পানে চেয়ে মুখ নাবালো। 11-12 বছরের পাকা মেয়ে, জগতের অনেক তথ্যই বোঝে। মেয়ের মুখের দিকে তাকিয়ে রমলাও মুখ নাবালো। আমি বলি, কি মায়ে মেয়েতে এত মুখ তাকাতাকি কেন? কি হয়েছে? বিরক্ত ভাব গোপন করল না বিভূতি।
এবং বাপের বিরক্তির ভয়ে নয়, বোধ করি পৃষ্ঠবলের ভরসায় মিন্টু তাড়াতাড়ি বলে ফেলল, কেষ্টা কাকার মরার খবর জেনে পর্যন্ত 2 দিন ধরে একটিও তো কথা বলছে না অন্য ঠাকুমা, শুধু ঘরের ভেতর বসে থাকে চোরের মতন। মিনিট খানেক স্ত্রীর দিকে নিঃশব্দে তাকিয়ে থেকে আমি বিদ্রূপের হাসি হেসে উঠে বললাম, এত বড় সুযোগটা আর অবহেলা করতে পারলে না রমলা? হ্যাঁ তাই? তিরস্কারের উত্তর তৈরি রেখেছিল রমলা, বিদ্রূপের জন্য প্রস্তুত ছিল না। একবার থতমত খেয়েই যেন জ্বলে উঠল সেও বিদ্রূপ ভঙ্গিতে বলে উঠল, ভয় পেও না, আকস্মিক আঘাতে উন্মাদ হয়ে যাননি তোমার মাসি, 2 দিন চুপ করে আছেন, এইটুকুই। বোধ করি নিতান্ত চক্ষু লজ্জার দায়। দুঃসংবাদ উনি আজ নতুন শুনলেন না, যথাসময়েই শুনেছিলেন। তবে হ্যাঁ, কোটি কোটি নমস্কার করতে হয় তোমার ওই মাসি পিসির চরণে। একমাত্র সন্তানের মৃত্যু সংবাদ একেবারে হজম করে ফেলে 6 মাস ধরে সেই ছেলের নাম নিয়ে থিয়েটার করে গেল। হ্যাঁ, প্রতি মুহূর্তে বলল যে আমাকে পাঠিয়ে দাও, তার করো, ও আসবে, এসে আমাকে নিয়ে যাবে। এই তোমাদের বাড়ি এসেই দেখলাম আমি। আগা গোড়া ব্যাপারটাই কেমন যেন গোলমাল লাগে বিভূতির। অথচ রমলার বিদ্রূপ কুঞ্চিত মুখের দিকে চেয়ে দ্বিতীয় প্রশ্ন করতে প্রবৃত্তি হয় না। শুধু সেই মুখের দিকে তাকিয়েই এই কথাটাই হঠাৎ মনে হয়, 19 বছর ধরে এই মুখের অধিকারিণীর সঙ্গে আমি ঘর করে এসেছি। আশ্চর্য! কিন্তু ক্ষণপূর্বশ্রুত কাহিনীটাই বা কি আশ্চর্য! এর রহস্য ভেদ করবে কে অন্নমাসি ছাড়া? ঘরে ঢুকে প্রথমটা নজরেই পড়েনি। তাকিয়ে দেখা গেল রংচটা সেই ট্রাঙ্কটার পেছনে নিজেকে যথাসম্ভব গোপন করে সত্যিই যেন ধরা পড়া চোরের মতো বসে আছে অন্নমাসি। বিভূতিকে দেখে আরও একটু যেন জড়সড় হলেন। ট্রাঙ্কটার উপরেই বসে পড়ল বিভূতি। বিনা ভূমিকায় বলল, বাড়ি যাবে অন্নমাসি? বাড়ি? হঠাৎ যেন আকুলে কুল পান অন্নমাসি। ব্যাকুল অনুনয়ে বললেন, হ্যাঁ বাবা, তাই যাব। 2 দিন ধরে ভেবে ভেবে আর আমি ঠিক করতে পারছি নে। তাই দে, একটু ব্যবস্থা করে বাড়িতেই পাঠিয়ে দে আমাকে। দে বাবা, সেখানে গিয়ে কেষ্টর নাম করে গলা ছেড়ে কিছুটা কাঁদি। মহা পাপিষ্ঠী আমি, পুত্রশোকের কান্না গিলে ফেলেছি। আজ 6 মাস ধরে কাঁড়ি কাঁড়ি ভাত গিলছি। এই তামাশা দেখে কেষ্ট সেখানে বসে বসে কত হাসি না হাসছে। ভাঙা ভিটে পড়ে প্রাণ ভরে চেঁচিয়ে সে পাপের প্রায়শ্চিত্তির করিগে গিয়ে। বিভূতি ইতস্তত করে বলে, কিন্তু তুমি তো জানতে না অন্নমাসি? অন্নমাসি কেমন হতাশ অসহায় দৃষ্টি মেলে আস্তে আস্তে বললেন, জানতাম বই কি বাবা, এ খবর কি মায়ের প্রাণে অজানা থাকে? মনই জানিয়ে দেয়। মুকুন্দ এসে যেদিন বাইরের ঘরে শুধু তোর সঙ্গে দেখা করে পালিয়ে গেল, সেদিন আমি টের পাইনি। তখনই বুঝেছিলাম কি খবর নিয়ে এসেছে সে। জেনে বুঝে আমি চুপ করে থেকেছি বাবা, স্পষ্ট করে জিজ্ঞেস করিনি। বিভূতির মুখ থেকে বোধ করি অজ্ঞাতসারেই অস্ফুট একটা কেন শব্দ উচ্চারিত হলো। অন্নমাসি মুখ তুলে বললেন, কেন কেন তাই শুধোচ্ছিস? ভেবেছিলাম মদো মাতাল, যা হোক তবু তো ছিল ছেলে আমার, তার আশ্রয়, জোরের আশ্রয়। সে ন্যায় মুছে গেলে ত্রিজগতে আর মুখ কোথায় আমার? সে নাম মুছে গেলে ত্রিজগতে আর আমার জায়গা কোথায়? নিরাশ্রয় হয়ে পরের ঘরে পড়ে থাকা সে যে বড় ঘৃণা। রাগ করিস নে বাবা, বৌমা বড় নিষ্ঠুর, বড় অহংকারী, মানুষকে মানুষ জ্ঞান করে না, বড় হেয় বোধ করে। এই আশ্রয় থাকতে পারি না। সেই ওর কাছেই আমি একেবারে নিরাশ্রয় হয়ে পড়ে আছি। এ কথা স্বীকার করতে পারছিলাম না, তাই মা হয়ে আমি আজ 6 মাস এই শোক চাপা দিয়ে আছি। 6 মাস পরে বোধ করি এই প্রথম ছেলের শোকে চোখ দিয়ে তার জল গড়িয়ে পড়ছে। আমি দেখলাম অন্নমাসির চোখ ভেজা। কে জানে, হয়তো যথার্থ ছেলের শোকেও নয়, হয়তো
এতদিনে সত্যকার নিরাশ্রয় হয়ে যাওয়ার মর্মান্তিক দুঃখেই। খড়কুটো সাজিয়ে আশ্রয়ের যে ছলনাটুকু এতদিন প্রাণপণে খাড়া রেখেছে, সে আজ ভেঙে গেল। রমলার একটা ফুৎকারে যে ধুলো গুঁড়ো হয়ে গেছে সে আশ্রয়, কিসের জোরে আর তবে দাঁড়িয়ে থাকবে অন্নমাসি? শেষ হলো নিরাশ্রয় গল্পটি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে জানিয়ে যাবেন আমাকে, আমার ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও আরেকটি গল্প নিয়ে। নমস্কার।